আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি লিখছি সিলেট থেকে, সিলেট সুনামগঞ্জ। আ যে ভাইটা বলেছেন, এই ভাইটার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুর। আমিনুর ভাই এই লেখাটা আমাদেরকে পাঠিয়েছেন। আর ভাইয়ের যে ঘটনাটি ঘটছে, ঘটনাটি বলেছে, সেই ঘটনাটি ঘটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ জেলা থেকে। আর বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি ঘটে ২০০৮ সালে। ২০০৮ সালের একটি ঘটনা। ২ ভাই, এক ভাই, আরেক ভাই মানে ছোট ভাই, বড় ভাই একসাথে ২ জন মানে কাজ-কাম করতো আরকি। ২ জনই ছিল কৃষক। কৃষক ক্ষেত্রে সুনামগঞ্জ আপনারা ঠিক জানেন, এদিকে পাথরের কাজ বেশি চলে। এই ক্ষেত্রে নদী থেকে নৌকা দিয়ে পাথর তোলা হতো। ২ ভাই একসাথে পাথর তুলতে যাইত। যদি একটা নৌকা ভাড়া নেয়, নৌকা ভাড়া নেওয়ার ফলে তারা একটা নৌকা যখন মানে পাথর দিয়ে ভরায়, ভরার পরে ১৫০০, ২০০০, ১৮০০ করে এরকম করে টাকা পাইত। একটা নৌকার ভাড়া ছিল আর ২ ভাই কাজ করত। যেহেতু একই সংসার, এজন্য ওরা ২ ভাই সিদ্ধান্ত নেয়, আমরা অনেক যেরকম করে হোক না কেন কষ্ট করে আমরা একটা নৌকা কিনবো। তখন একই মহল্লায় থাকে। মানে ওর মামার থেকে মানে এরকম করে আত্মীয়-স্বজনের কাছ থেকে কিছু টাকা ওরা ২ ভাই মিলে ধার করে নেয়। নেওয়ার পরে একটা কষ্ট করে একটা নৌকা কিনে। নৌকা কেনার পর ওদের ধারণা নৌকা কেনার পরে ওরা নিজের নৌকা নিয়ে যেয়ে পাথর তুলবে। তোলার পরে যেখানে বিক্রি হয় ওখানে পাথরগুলা বিক্রি করে দিবে। তাহলে সব টাকাটা ওরা হাতে পাবে। ভালো কথা। তখন ওরা ২ ভাই মিলে একটা কষ্ট করে নৌকা কিনে নেয়। তো নৌকা নেওয়ার পরে ওরা ঠিক ফজরের আজানের পর মানে এই ভোর সময় ওরা বের হয়। তখন ছিল গরমের দিন। জাদুকাটা নদী, ওই নদীতে যখন ওরা যায়, আ আপনারা ঠিক হয়তোবা জানেন, এখন তো সবকিছু জানার কথা। এটা হচ্ছে বারিক্কা টিলা, তারপর হচ্ছে শিমুল বাগানের মানে পাশে দিয়ে ওই নদীটা বয়েই চলেছে। তো ওরা কাজ ক্ষেত্রে ওরা যায়, যাওয়ার পর ২ ভাই নৌকার মানে নৌকা নিয়ে নদীতে বিসমিল্লাহ বলে চলে যায়। যাওয়ার পরে আর আপনারা ঠিক জানেন ওরা পাথর যে তোলে, কেমন করে তোলে? নদীর নিচ থেকে পাথর তুলতে হবে। এইজন্য বিশাল বড় একটি বাঁশ থাকে। আর বাঁশের মাথায় আ গোল করে রড দিয়ে একটা গোল করে একটা থাকে। ওই ওই ৪ হাত দিয়ে নেট থাকে আরকি। যেমন দেখবেন মাছ ধরার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এরকম ব্যবহার করা হয়। বাঁশের মাথায় রড দিয়ে গোল করে একটা ফাইন করে মানে গোল করা। আর এই গোলের ধার দিয়ে নেট দিয়ে অনেক লম্বা করে নেট দিয়ে ঘেরা। মানে ওই রডটা পাথরের মধ্যে ঢুকিয়ে দেয়। দেওয়ার পর ছোট পাথরগুলো নেটের মধ্যে ঢোকে। ঢোকার পর টেনে তুলে নৌকাতে তোলে আরকি। এরকম করে ওই পাথরগুলো বিক্রি হয়। যেমন আমাদের এলাকায় দেখবেন মাছের আড়ত আছে, আলুর আড়ত আছে, কাঁচামালের আড়ত আছে। সেরকম ওই জায়গায় পাথরেরও আড়ত আছে। এরকম অনেক মানুষ নৌকা নিয়ে যেয়ে নৌকা দিয়ে পাথর তুলে তারপরে দিন শেষে নৌকা ভরে গেলে ওরা আড়ত এসে বিক্রি করে। যেই টাকা পায় ওই টাকা দিয়ে বাজার করে সংসার চালায়। আর আপনারা ঠিক জানেন নদী এলাকায় এটাই ওদের প্রাণ। বালু, পাথর এইসব কিছু আরকি। তো চলুন ঘটনায় চলে যাই। ২ ভাই চলে যায় নদীর মাঝে। যাওয়ার পরে ঐরকম করে পাথর তুলতে থাকে। পাথর তুলতে ১ম দিন ঠিক নৌকাটা ২ ভাই মিলে ভরিয়ে ফেলে। ঠিক ভরিয়ে ফেলার পরে আসার পর যখন বিক্রি করে তখন ঠিক ৳২১০০ পাথর বিক্রি করে। তাহলে ২ ভাই ৳১,০৫০ করে ইনকাম করল। তখন চলে আসে বাসায়। আসার পরে টাকা-পয়সা নিয়ে হাট বাজার করে। বাজার করার পরে ওখানে একটা বাজারের নাম ছিল বাদাঘাট নামে একটা বাজার। বিশাল বড় বাজার। ওই বাজারে ওরা মানে আড্ডা দিত আরকি। তো ওখানে হাট বাজার করার পরে আড্ডা-উড্ডা দেওয়ার পরে এশারের পর চলে গেছে। আর নদী তো ওর বাড়ির পাশে ওখানে বেঁধে রাখছে। ঠিক জানেন ওইদিক চর এলাকা, টিনের বাড়ি বেশি। টিনের বাড়ি থাকার কারণে মানে নদীর ধার দিয়েও বাড়ি বেশি। টিনের বাড়ি থাকে আর নদীটা নৌকাটা নদীর পাশেই রেখে দেয়। তো এরকম করে ১ দিন ২ দিন ভালো ইনকাম হইতো। হতে আ ২ ভাই মিলে আ ৩য় দিনের মাথায় ঠিক ফজরের পর অন্ধকার সময় তখন ২ ভাই মানে বের হয় মানে নৌকা নিয়ে আরকি। যাওয়ার পরে এক পর্যায়ে ওই শিমুল বাগানের পাশে একটা জায়গা আছে। ওই জায়গাটায়
মানে একটু গর্ত বেশি। কিন্তু ওখানে পাথর বেশি পাওয়া যায় জানা মতো আরকি। তো বলে, "চলো ওই জায়গায় যাবো আজকে।" তখন ওরা ২ ভাই ওই জায়গায় চলে যায়। যাওয়ার পরে পাথর তুলতে শুরু করে। তো তুলতে, তুলতে একটা সময় দেখে নদীর পাড়ে কে জানি বসে আছে। মানে বালুর ভিতরে আরকি, চরের ভেতর বালুর ভেতর বসে আছে। তখন এক ভাই বলতেছে আরেক ভাইকে, "ভাই দেখ কে জানি একটা পাথর মানে পাড়ে বসে আছে। এত সকালে এই শিমুল বাগানের পাশে কে ওইটা?" হুম। কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না। যেমন চাঁদের আলো দেখলে যেমন হয়। পরে ডাক দেয়, "ভাই কে আপনি, কে আপনি?" এরা তো নদীর মাঝে। তখন উনি কথা বলে না। উনি বসে থাকতে, থাকতে যখন এরা নৌকা নিয়ে আগে যায় তখন মনে হচ্ছে ওই লোকও মানে চলে যাচ্ছে আরকি, দূরে যাচ্ছে। তখন এক ভাই চিন্তা করে, "কিরে ওই বসে আছে তাহলে ওকে ধরতে পারতেছি না কেন? আমরাও যাচ্ছি, উনিও চলে যাচ্ছে। মনে হচ্ছে এই শিমুল বাগানটাই দূরে চলে যাচ্ছে।" তো একসময় এক ভাই বলে, "থাক বাদ দে। কি জানি বসে আছে হয়তো রাগ করে এসে এখানে বসে আছে।" কিন্তু এমনভাবে বসে আছে মানুষের গঠন ঠিকই কিন্তু হাত বোঝা যাচ্ছে, পা বোঝা যাচ্ছে কিন্তু মনে হয় কালো কাপড় পরে আছে। মাথায় ওইদিকে মনে হয় সাদা কিছু একটা দেখা যাচ্ছে। মানে স্পষ্ট দেখা যাচ্ছে না। তখন এতটা গ্রাহ্য দেয় না। ওরা না দেওয়ার পরে ২ ভাই মিলে আবার পাথর তুলতে শুরু করে। পাথর বেশ ভালোই পাচ্ছে। এরকম করে পাইতে, পাইতে অল্প একটু পর দেখে ওই যেই লোকটা দেখছে মানে কেউ নেই আরকি, ওখানে কেউ নেই। কিন্তু ওই যে শিমুল বাগানের পাড়ের ওপর, শিমুল বাগানের পাশে দেখা যায় মনে হয় কি জানি একটা ওটি মানে দাঁড়িয়ে আছে। বিশাল বড় কালো মনে হয়। কিরে? এক ভাই বলল, "ভাই দেখ তো ওখানে কি কেউ কিছু দাঁড়িয়ে আছে নাকি দেখা যাচ্ছে?" তখন আরেক ভাই বলতেছে, "দেখেন এই ঘটনাটা বলতেছি আমার গায়ের লোম শিংড়া উঠছে আরকি মানে শক্ত হয়ে গেছে।" তারপরে এক বলতেছে, "ভাই দেখ তো ওখানে কিছু দেখা যাচ্ছে?" তখন আরেক ভাই বলে, "আমি কিছু দেখতে পারতেছি না।" কিন্তু বড় ভাই বলতেছে, "না মনে হয় ওখানে কিছু একটা আছে। কালো বিশাল বড় আমি দেখতে পাচ্ছি।" তখন এতটা গ্রাহ্য না দিয়ে ২ ভাই মানে আর ছোট ভাই বলে, "বাদ দে এইসব। তুই কাজ শুরু আমাদের কাজ আমরা করি। মানুষ হোক আর যা হয় হয়ে যাক।" তখন আবার ২ ভাই শুরু করে। যখন ওই বাঁশটা নদীর মাঝে ঢুকিয়ে দেয়, দেওয়ার পর যখন ওটা ভরে যায়, তখন তোলার সময় এক পর্যায়ে প্রচুর ভারী। মানে এত শক্তি লাগতিছে যেটা বলে বোঝানো যাবে না। তো এত শক্তি লাগার কারণ মানে বোঝা যাচ্ছে না। তখন এক ভাই, ছোট ভাই বলল, "মনে হয় এটাতে পাথর বেশি উঠছে। হুম? এখানে তো থেকে, থেকে অনেক পাথর পাওয়া যায়। মানে ছোট পাথর বেশি ঢুকছে, এজন্য ভারী প্রচুর হয়ে গেছে। লাও ২ ভাই মিলে আমরা টেনে তুলি।" তখন ২ ভাই ধরে টেনে, টেনে, টেনে তুলতে, তুলতে, তুলতে একসময় তুলে দেখে প্রতিবার যে পাথর ওঠে, ওর চাইতে কম পাথর, ছোট, ছোট পাথর কিন্তু প্রচুর ভারী লাগলো। তখন তোলার পরে বলতেছে, "মনে হয় তাহলে কারো সাথে বেজে গেছিল। মনে হয় বড় কোনো পাথর আছে। ওই পাথরের সাথে নেটটা বেজে যাওয়ার কারণে এরকম মানে শক্তি বেশি লাগলো।" তখন ২ ভাই আস্তে, আস্তে তুলতে থাকে। তুলতে, তুলতে আ এক পর্যায়ে নৌকা ভরিয়ে যায়। যাওয়ার পরে নৌকা নিয়ে চলে যায় আরকি। তখন সকাল হয়ে গেছে। ঠিক ১১টা-১২টা বেজে গেছে। তখন যাওয়ার পর পাথরগুলো বিক্রি করে। বিক্রি করার পরে প্রতি সময় যে টাকা বিক্রি করত ৳২,০০০, ৳২১০০ কিন্তু এবার এই পাথরটা বিক্রি হইল ৳১৬০০ মানে অনেক কম পাথর। কিন্তু ওদের ধারণা যখন ওরা পাথরগুলো নৌকাতে তোলা হয়েছে, তখন প্রতিদিনের চেয়ে আজকে মনে হচ্ছে পাথরগুলো বেশি আছে। এইজন্য ওরা ভাবলো আজকে বেশি টাকা বিক্রি করতে পারবো। তখন আড়তে যাওয়ার পর যখন পাথরটা মাপ হয়, এখন মাছের মাপ যেরকম হয়, সবজির মাপ যেরকম হয়, এখন পাথরেরও একটা মাপ আছে। এখন যেভাবে হোক না কেন, তো এরকম করে মাপার পর দেখে পাথর কম। ওদের সামনেই সবকিছু করছে। তখন ওদের তো অবশ্যই মানে মেনে নিতে হবে। পাথর কম। তখন টাকা কম নেয়, নিয়ে চলে যায়। কিন্তু ওই বড় ভাইয়ের একটু সন্দেহ হয়। কিরে পাথর কম হলো, পাথর বেশি মানে আমাকে চোখে লাগলো বেশি পাথর ভরে গেল। আসার পর মাপার পর পাথর কম। আবার কি জানি দেখলাম, আমার সুবিধা মনে হচ্ছে না। তখন ছোট ভাই বলে, "এসব কিছু বাদ দাও ভাইয়া। চলো আমাদের কাম আমরা করি। টাকা পাইছি বাজার করে বাসায় চলে যাব।" ২ ভাই বাজার করে, চা খায়, আড্ডা দেয়। দেওয়ার পর ঠিক বাসায় চলে যায়। তো এরই মাঝে আপনারা ঠিক জানেন নৌকা নিয়ে যখন পাথর তোলা হয়, তখন কিন্তু ওরা একাই না। হুম? আরো কিছু লোক থাকে। হয়তোবা কেউ যায় ০.৫ ঘন্টা আগে, কেউ যায় ০.৫ ঘন্টা পরে। এরকম করে ওদের একটা
মানে সিস্টেম হয় আরকি। কিন্তু মূলত যারা গরিব মানুষ, যারা চরে থাকে, সবাই কিন্তু একই কাজে বেশি করে। পরে গল্পে যখন সবাই এক জায়গায় বসে থেকে চা খাচ্ছে আর বলতিছে, "তুই কয় টাকায় পাথর বিক্রি করলি? আজকে তোর ইনকাম কেমন হলো?" তখন ওই ২ ভাইয়ের মধ্যে এক ভাই বলতিছে, "দেখে আজকে আমার সাথে মানে আমাদের সাথে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে।" তখন আরেকজন বলতেছে, "কি ঘটছে?" বলছে, "এই শিমুল বাগানের এই পাশে আজকে কি জানি দেখতে পাইছি। তারপর আ কথা বলে না। তারপরে অল্প একটু পর দেখি ওই জিনিসটাই শিমুলের গাছের সাইডে কালোর মতো অবয়ব মানে বিশাল একটা বড় এরকম কেমন জানি লাগলো। তখন ছোট ভাই বলে, "ভাইয়া তুমি এই কথা এখনো মানে মেনেই নিয়ে আসো? এটা অন্য কিছু হতে পারে। এটা তো তোমার চোখের ভুলও হতে পারে। ভরে গিয়েছি। হয়তোবা কোনো গাছ আছে, গাছের ছায়া পড়ছে। সেই ছায়া দেখতে পারো। এজন্য এটা হতে পারে।" তখন এক লোক বলতেছে, "ভাই ওই জায়গাটা ভালো না। ওই জায়গাটা একটু সমস্যা। ওই জায়গায় আর যেও না, মানে অন্য জায়গায় যেও।" তখন বলতেছে, "হ্যাঁ ভাই, আর যাব না।" কিন্তু ছোট ভাইয়ের একটু লোভ বেশি। ওই জায়গায় গেলে মানে ১০টা ১১ টার মধ্যেই পাথরগুলো ভরে যায়। পাথর একটু বেশি পায়। আর অন্য জায়গায় হলে অনেক জায়গায় ঘুরতে হয়। হয়তো এখানে পাচ্ছি, ওই জায়গায় পাচ্ছি না। এরকম করে ঘুরতে হয়। কিন্তু এই যাবতে ওখানে যতদিন গেছে, ততদিনই ওখানে পাথর দিয়ে এক জায়গায় পাথর ভরে গেছে। তে আপনারা ঠিক জানেন জিন, পরি এইসব কিছুর যখন একটা প্রভাব লাগে তখন কিন্তু যেই জায়গায় ওইসব বেশি আসে তখন ওখানে কিন্তু ওইসব বেশি পাওয়া যায়। যেমন মাছ ধরতে যাবেন নদী এলাকায় যেখানে দেখবেন আমি এরকম অনেক ঘটনা শুনেছি। হয়তোবা প্রচুর মাছ পাচ্ছে, প্রচুর মাছ পায়। পেতে দেখেন ওখানেই কোনো সমস্যা হয়। হয়তো কোনো জিন দেয়, কোনো কেউ কিছু ঠেসে ধরে, কেউ আঘাত করে। হুম? তো এরকমই আরকি। তো ওখানে প্রচুর পাথর পাই। এরকম হতে পরের দিন বড় ভাই বলে, "ভাই আজকে আমি যাবো না। আমার শরীর খুব খারাপ করতেছে।" তখন বলে, "আচ্ছা ঠিক আছে আমরাও যাবো না।" কিন্তু ২ ভাই যখন বলে, "আমরা কালকে যাবো না।" কিন্তু ছোট ভাই প্রস্তুতি নেয়, "আজকে তো আমরা যাবো না। আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠবো।" বড় ভাই যাবে না বলে দিয়েছে। কিন্তু হঠাৎ করে ঠিক রাত ৩টা থেকে ৩:৩০ টায় মানে ছোট ভাইকে মানে ডাক দিচ্ছে বড় ভাই। হ্যাঁ, "ভাই ওঠ, ওঠ, যাবি না? যাবি না?" তখন ছোট ভাই তখন মানে ঠিক অনেকক্ষণ পর ছোট ভাই বলতেছে, "কিরে ভাই আমাকে ডাকে? আজকে তো আমাদের যাওয়ার কথা নেই। ভাইই তো বলল যাব না।" তখন দরজার ওই পাশ থেকে বলতিছে ছোট ভাই, "ভাইয়া তুমি না বললা আজকে আমরা যাব না। তাহলে তুমি আবার ডাক দিচ্ছ কেন? আমি তো ঘুম আসার মানে আজকে তো আমি প্রস্তুতি নিয়েছি আজকে দেরি করে ঘুম থেকে উঠবো।" তখন বড় ভাই বলতিছে, "ওঠ, যাবি না কি করবি? বসে থেকে লাভ আছে? চল আজকে একটু সকালে যাই। আমরা ৯টা ১০টার মধ্যে একবারে চলে আসবনি।" তখন ছোট ভাই বলে, "না ভাইয়া, আজকে আমি যাব না।" তখন বড় ভাই বলে, আজকের দিন যাই, আমরা কালকে যাব না লে। আজকে যাই চল।" বড় ভাই অনুরোধ করে, ছোট ভাই বসে থাকতে পারে না। ছোট ভাই রওনা দেয় যাওয়ার জন্য। তখন ওঠার পর দরজা খোলার পর দেখে বড় ভাই নেই। কিরে বড় ভাই কোথায়? তখন মেইন দরজার গেটে বড় ভাই বলতিছে, "আমি এখানে আছি, তুই চলে আয়।" তখন ছোট ভাই ওই যে নৌকার যে একটা বাঁশ লাগে, বাঁশের যে নেট থাকে ১ম এ বলছিলাম গোল লোহার, ওইটা নেয় হাতে। আর বাস তো ওখানেই আছে। নৌকার দিকে নামে। তখন বড় ভাই সামনে দিয়ে আস্তে করে হেঁটে যায়। মানে নেমে যায় নৌকার দিকে। ছোট ভাই পিছন আসে। ছোট ভাই হালকা ঘুম আসে চোখে। তখন ছোট ভাই বড় ভাইকে প্রশ্ন করে, "ভাইয়া একটু দাঁড়াও। তুমি আগে চলে যাচ্ছ কেন?" তখন ওর ভাই বলে, "আরে আয়, চলে আয়। একটু তাড়াহুড়া করতেছি। সকালে চলে আসবনি।" তখন ছোট ভাই চলে যায়। যাওয়ার পর যখন নৌকাতে উঠবে, ওঠার আগে ওই বাঁশের যখন ওই ইয়েটা লাগায়, লাগার পর ওই বাঁশটা যখন নৌকার উপর তোলা হয়, তোলার পরে বড় ভাই, বড় ভাই নৌকার পাশে নেই। কিরে বড় ভাই কোথায়? বড় ভাই কোথায়? বড় ভাইকে ডাক দেয়, বড় ভাইকে খুঁজে পায় না। তখন ছোট ভাই মানে ভাবে ভোর হয়ে গেছে। মনে হয় ছোট ভাই প্রকৃতির ডাকে সাইটে কোথাও যেয়ে বসছে।
তখন ১ মিনিট ২ মিনিট বসে থাকে ছোট ভাই। বসে থেকে দেখে কেউ নেই, কেউ নেই, আসে না, আসে না। তখন এক পর্যায়ে ভাবে, "আমি কি একাই যাবো? মানে নৌকাতে উঠবো?" তখন ছোট ভাই বলতিছে, "আমি যদি একাই উঠি, আমি তো একা সবকিছু করতে পারব না। তাহলে বড় ভাই কোথায় গেল? আমি কি ডাক দেবো?" তখন ছোট ভাই যখন ওই চর থেকে মানে নদী থেকে বাড়ি পর্যন্ত উঠতে তো বালু, এ মাঝামাঝি আসার সাথেই পিছন থেকে ডাক দিচ্ছে বড় ভাই, "এই আমি এখানে, তুই আয়।" তুই কোথায় যাস? তখন ছোট ভাই পিছনে থেকে বলে, "১০ মিনিট হয়েছে তোমায় খুঁজিচ্ছি, তোমায় পাচ্ছি না। তুমি কোথায় গেছিলা?" বলে, "আমি এই সাইডে গেছিলাম একটু প্রস্রাব করতে।" তখন ছোট ভাই বলে, "প্রস্রাব করতে ১০ মিনিট সময় লাগে?" এরকম করে বলল। তো বলার পরে ছোট ভাই অ্যা ব ছোট ভাইয়ের কাছে বড় ভাই ধরা দিচ্ছে না। যে ছোট ভাই যখন নদী মানে বালু দিয়ে নাম নামতিছে নদীর নৌকার কাছে যাচ্ছে তখন এক পর্যায়ে দেখে ওর ছোট ভাই, বড় ভাই নৌকার এই পাশে ছিল। মানে বালুর উপর ছিল, নৌকায় ছিল না। কিন্তু ওই কয়েক ধাপ দেওয়ার সাথেই চেয়ে দেখে বড় ভাই নৌকার একবারে লাস্টে, মানে নৌকাতে উঠে লাস্টে চলে গেছে। কিরে, এখানে যেহেতু হাঁটে যেতে হবে, সময় তো লাগবে। তা আমি ৫-৬ ধাপ দিতেই ভাই এরকম করে ওই জায়গায় চলে গেল কেমনে? হালকা একটা সন্দেহ হয়। মানে ছোট ভাইয়ের হালকা একটা সন্দেহ হয়। মানে কেমন জানি লাগতেছে, কোনো কিছু ভাল লাগতেছে না। প্রতিদিন ওর বড় ভাই এরকম করে না। ২ ভাই একসাথে ওই বাঁশের মাথায় ওই লোহা ওইটা লাগায়, বাঁধে দড়ি দিয়ে। ২ ভাই একসাথে নৌকা ভিড়ায়, বৈঠা নেয়। ২ ভাই একসাথে ওঠে। ছোট ভাই, বড় ভাই একসাথে নৌকা ভিড়ায় আরকি। কিন্তু আজকের ঘটনাটা নৌকাটা ভিড়ান হয়ে গেছে। মানে পাড় থেকে একটু আগে নেওয়া হয়ে গেছে। এই ক্ষণিকের মধ্যে এত কিছু হলো কেমনে? বড় ভাই নদীর নৌকার ওই পাশে বৈঠা নিয়ে বসে আছে ছোট ভাইয়ের অপেক্ষায়। শুধুমাত্র ডাকতেছে, "ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।" তখন ছোট ভাই বলতেছে, "ভাই আমি একটু বাড়ির থেকে আসি।" বলছে, "বাইরে যাইতে হবে না। বাড়িতে কি কাজ? তুই চলে আয়। বেশি সময় নেই, সকালে চলে আসবো।" অনেকক্ষণ ধরে বুঝাই। কিন্তু বোঝানোর ক্ষেত্রে এই সময় হঠাৎ করে যখন নৌকার কাছে ছোট ভাই যায়, যাওয়ার পর দেখে আ তখন ওই জানতো জিন-পরি হলে কিছু হলে হয়তোবা পা মাটিতে থাকে না, এরকম করে মানে শুনতো। সেটা আমরাও শুনেছি। তখন ওর মনের মধ্যে একটা মানে খটকা লেগে গেছে। কিন্তু ছোট ভাই মানে মনের মধ্যে ধারণা, আমি বুঝতে দেব না। মানে ওইটা যদি মানুষও হয়, সমস্যা নেই। আর যদি জিনও হয়, তা আমি বুঝতে দেব না, আমি বুঝতে পেরেছি। তখন ছোট ভাই বলে, "ভাই একটু দাঁড়াও, মানে একটু ৫ মিনিট পরে যাচ্ছি। মানে এখানে একটু কাম আছে।" তখন বলতেছে, "কি আবার কাজ করবি?" তখন ছোট ভাই দেখে ওর বড় ভাইয়ের পা দেখা যাচ্ছে না। মনে হয় মাটিতে নেই, মানে কাঠেতে নৌকাতে নেই। মুখ দেখা যাচ্ছে না, মুখ দেখা যায় না, হাত দেখা যাচ্ছে না। কিরে ভাই তো এরকম করে থাকে না। এরকম করে কালো পোশাক পরছে, গায়ে চাদর পরলো, এরকম করে পাও ঢেকে দিয়েছে। কিছু বুঝতে পারতেছি না। তখন বলে, "ভাই একটু কাছে আসো তো, কথা আছে একটা।" বলতেছে, কথা পরে বলিসনি, আগে ওঠ চলে যাই।" এ কথা বলছে। তখন একসময় অল্প একটু পর মানে হালকা মানে নৌকার মাঝখানে চলে যাচ্ছে ওর ভাই। আসার পর ছোট ভাই বলতেছে, "কিরে উঠবি না? ওঠ।" তখন বলতেছে, "ভাই উঠতেছি, একটু দাঁড়াও আমি প্রস্রাব করি।" তো, "তোর এখনই প্রস্রাব লাগলো? চলে আয়।" কেমন জানি কথা হয়ে গেছে বড় ভাইয়ের। তখন ছোট ভাইয়ের গায়ের লোম মানে শক্ত হয়ে গেছে। মাথা মানে কাজ করতেছে না। হাত পা মনে হয় কাঁপবে। মানে ওখান দিয়ে চিৎকার করবে সেটাও করতে পারতেছে না। কারণ ওই বুঝতে পারছে, ওই জিনটাও বুঝতে পারছে ইনি আমাকে চিনতে পেরেছে। বলতেছে, "তোর তো প্রচুর সাহস। আয়, আজকে সাহসের পরীক্ষা দে। তুই যদি এতই সাহসী হোস, তাহলে তুই আয়, আজকে আয়। আজকে তোর সাথে খেলা হবে।" তখন ছোট ভাই যখন আস্তে পেছনে যাবে, এক দৌড় মারার চেষ্টা করে। দৌড় মারার চেষ্টা করতেই বালুর উপর ধাম করে পড়ে যায়। বালুর উপরে পড়ে যাওয়ার পরে সামনে দেখে ২ টা পা, বিশাল বড়, বড় পায়ের নখ, মানে পা মানুষের পায়ের মতো না। তখন দেখে ওই উপর দিক চেয়ে দেখে ওই বিশাল বড় একটা মানে অবয়ব এমনভাবে দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরে, মুখ দেখা যাচ্ছে না। চোখ ২ টা রক্তের মতো লাল হয়ে আছে। এমনভাবে চোখ চেয়ে আছে ছোট ভাইয়ের দিকে। এইদিক ছোট ভাই পড়ে আছে। সেলফ সেন্সলেস হওয়ার মতো অবস্থা। তখন ছোট ভাই দেখে হাতের নখ বিশাল বড়, বড়। এরকম মুখের লোম ঝুলে এসেছে।
এরকম দেখার পর উনি চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার পর এক পর্যায়ে ওরই পা মনে হয় কে জানি ধরেছে। ধরে মনে হয় টেনে নিয়ে যাচ্ছে বালুর সাথে। কিন্তু যেতে, যেতেই হঠাৎ করে এমন জোরে, জোরে চিৎকার করতে শুরু করে, তখন ওর বাড়ির উপর থেকে আপনি ঠিক জানেন নদীর যখন হালকা শুকিয়ে যায়, তখন পানির নিচে নেমে চলে আসে। আর উপর দিক থাকে বাড়িঘর। যখন চিৎকার করতিছে, তখন একসময় ওরই ভাইয়েরা, ওর ভাবিরা আর আত্মীয়স্বজন তখন জোরে চলে যাচ্ছে। আসার পর দেখে উনি একা একাই চলে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। আর খালি চিৎকার করতেছে। এই পর্যায়ে হতে, হতে যখন ওর ভাইয়েরা, ওর আত্মীয়-স্বজনেরা সবাই দৌড়ে চলে আসে। আসার পর কিন্তু প্রিয় বন্ধুরা আর অল্প একটু হলেই নদীর কাছে নৌকার কাছে চলে যেত। আর পানির মধ্যে চলে যাইত। এরই মাঝে মানুষজনগুলো বের হয়ে যখন আসছে, যখন ওই ছোট ভাইয়ের কাছে চলে যাচ্ছে তারই মধ্যেই ফজরের আজান শুরু হয়ে গেছে চারিদিক থেকেই। তখন ওর ভাইটা মানে যাওয়া বন্ধ হয়ে গেছে। তখন সবাই মিলে ওকে তখন ওর ভাইয়ের কাছে যায়, ছোট ভাইয়ের কাছে যাওয়া হয়। তখন দেখে ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই বাড়িতে নিয়ে আসে, মাথায় পানি দিয়ে দেয়, চোখে পানি দেয়। ঠিক সকাল ৬টা ৭টার দিকে ছেলের মানে ছোট ভাইয়ের চোখ খোলে। খোলার পর সবাই বসে আছে। তখন ওই এলাকার আশেপাশে যে কয়টা বাড়িঘর ছিল, যারা নৌকা দিয়ে মানে পাথর তুলতে যাইতো, তারা কেউ আর পাথর তুলতে যায়নি। কেউ আর যায়নি সেদিন। যেহেতু একটা ঘটনা ঘটেছে, কেন হলো, কি হলো? হঠাৎ করে পড়ে আছে, চোর আসছিল নাকি? এমনও হতে পারে চোর হয়তো নৌকা চুরি করতে আসছে, ওই দেখে পেয়ে এরকম গেছে। সবার ধারণা, আলোচনা হচ্ছে। পরে এই পর্যায়ে হতে যখন জ্ঞান ফিরে আসে, তখন সবাই প্রশ্ন করে, "আচ্ছা, কি হয়েছে তোর? তুই এখানে কেন গেছিলি? ফজরের আগে?" তখন বলতিছে মানে সব ঘটনা খুলে বলে। বলে, "ভাইয়া আমাকে এসে ডাক দিল। ডাক দেওয়ার পরে ওখান থেকে বলে, 'ভাইয়া চলো আজকে মানে চল মা পাথর তুলতে যাবো। সকাল, সকালে যাবো। ১০ টার মধ্যে চলে আসবো।' তখন বড় ভাই বলে, "আমি না তোকে কালকে বললাম, আজকে আমরা যাবো না। ২ দিন আমার সাথে একটা ঘটনা ঘটেছে ২ রকম। আজকে পাথর তুলতে যাবো না, রেস্ট নিবো। তোকে তো আমি বারবার করে বলেই তো আমি শুয়ে পড়লাম।" তখন ছোট ভাই বলে, "তুমি বললা, যখন আমাকে তুমি ডাক দিলা তখন আমি বললাম আজকে বলে তুমি যাবা না। তখন তুমি ওই পাশ থেকে তুমি বললা, "চল আজকে যাই। আজকে সকাল, সকালে যাবো, সকাল, সকালে চলে আসবো। না হয় কালকে যাবো না।" তখন তোমার জোরাজুরি করার পরে আমি বের হলাম। বের হয়ে দেখি তুমি নাই। তুমি আমাদের মেইন গেটে চলে গেছো। ওখান থেকে ডাক দিচ্ছ। আমি যখন ওখানে গেলাম তখন দেখি তুমি ওই বালির মধ্যে আধা চলে গেছো নৌকার কাছে। আমি ওখানে যাওয়ার আগে দেখি তুমি নৌকাতে চলে গেছো। যাওয়ার পর দেখি তুমি নেই। ১০ মিনিট ১৫ মিনিট করে খুঁজে পাই না। যখন আমি উঠে চলে আসবো বাসায়, তখন আর্ধেক রাস্তায় আসতেই দেখি তুমি নৌকার উপর বসে আছো, আমাকে ডাক দিচ্ছ। তখন আমি যাব না। আমি বললাম, "একটু পরে যাই। ভাল লাগতেছে না শরীর।" তখন জোরাজুরি করলা। তখন আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি হালকা করে টের পাইছি, এটা তুমি না, এটা অন্য কিছু হতে পারে। কিছু পা নেই, হাত দেখা যাচ্ছে না। তোমাকে তো আমি এরকম কখনো দেখিনি। তখন আমি একটা ভয়ের মধ্যে পড়ে গেছি। ভয়ের মধ্যে পড়ার পরে আমি যখন বুঝতে পারছি, যখন আমি পিছনে ব্যাক নিতে যাচ্ছি, তখন দেখি আমার সামনে কালো একটা ভয়ানক একটা অবয়ব আমার দাঁড়িয়ে আছে। আমি যখন মাথা উপর দিক তুলেছি, তখন দেখি চোখ রক্তের মতো লাল। লা মুখ, চোখ দিয়ে লোম কালো, কালো, বিশাল কালো। এমন একটা বিশ্রী দাঁত বড়, বড়। এই হাত হাত পায়ের নখ মানুষের মতো না, রাক্ষসের মতো। তখন আমার অনুভূতি হয় পাও ধরে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে। অল্প একটু পর আর আমার কিছু মনে নেই। আমি চোখ মেলে দেখি এরকম অবস্থা। তখন ওর ভাই বলে, "এরকমভাবে এখানে পড়েছিলি, চিৎকার করতেছিলি, তখন আমরা সবাই যেয়ে তোকে ওখান থেকে নিয়ে আসি।" তখন বলতিছে, "তারপর থেকে গায়ে জ্বর, প্রচুর জ্বর, প্রচুর জ্বর। সেই রাত্রে পরের দিন রাত্রে বড় ভাইকে স্বপ্নে দেখায়, তোর ছোট ভাইয়ের প্রচুর সাহস। তোকে আমি দেখা দিয়েছিলাম। তুই দেখে বলছিলি, কিন্তু তোর ছোট ভাই বলছিল, 'কিছু না, কিছু না।' আমি তোদেরকে সাবধান করে দিয়েছিলাম। তোরা যেখানে এসে পাথর তুলতি, ওখানে আমি থাকি, ওখানে আমি থাকি। তোরা এখানে বারবার এসে ডিস্টার্ব করতেছিলি। আমি ১ম দিন তোদের ওই নেট ধরে টান দিছিলাম, তোদেরকে সাবধান করে দিছিলাম। তোরা তাও আমার কথা শুনিসনি। ২য় দিন আমি ওখানে
ন বালুর মধ্যে বসেছিলাম। তোরা আমাকে দেখতে পাইছিলি। আমি তো মানুষের মতো ছিলাম না। তোরা আমাকে দেখতে পাওয়ার পর তুই বলছিলি কে জানি বোঝা যাচ্ছে না। কিন্তু তোর ছোট ভাই বলছিল, "যাই হোক না কেন আমাদের ওটা কাজ নেই। আমাদের কাজ পাথর তোলা, আমরা পাথর তুলবো।" তখন আমার তোর ভাইয়ের উপর মেজাজ খারাপ হয়ে গেছিল। তখন আমি রাগ করছিলাম। আর আমি বলছিলাম, "তোর ভাইকে আমি একটা শিক্ষা দিব।" তারপরের দিন যখন আমি দেখা দিলাম শিমুল বাগানের ওই গাছের সাইডে ওখানে যাই মাঝে, মাঝে বসে থাকতাম। তখন আমি আমার এই রূপেই দেখা দিয়েছিলাম। তখন তুই দেখতে পাইছিলি। তখন তুই তোর ভাইকে বলার পর তোর ভাই বলতেছে, "এটা ছায়া হতে পারে, অন্য কিছু হতে পারে।" আমি এইভাবে সংকেত দিয়েছি। কিন্তু তোরা বুঝতে পারিসনি। আমার এই ক্ষোভে তোর ভাইকে কালকে ওখানে নিয়ে যেয়ে ওখানে ওই শিমুল গাছের ওই গোড়ার নিচেই ওকে মেরে দেওয়ার আমার চিন্তা ভাবনা ছিল। কেন আমি ওর উপর প্রচুর বিরক্ত ছিলাম, রেগেছিলাম। কিন্তু আমি তোর ভাইকে সহজে ছাড়ব না। আর তোরা যদি তোকেও আমি ছাড়ব না। তুইও অনেকবার বলেছি, তোরা কেন বুঝিসনি, কেন শুনিসনি? যখন তোরা পাথর তুলতে যাস, তখন ওখানে আমার বাড়িঘর একটু ভেঙে যায়। তখন এরকম হওয়ার পরে স্বপ্নে থেকে ওঠার পর সকালে অনেক টেনশনে পড়ে যায় বড় ভাই। ছোট ভাইয়ের গায়ে প্রচুর জ্বর। তখন বাড়িতে একটা হুজুরকে নিয়ে আসা হয়। হুজুরকে নিয়ে আসার পর হুজুরকে সব ঘটনা খুলে বলার পর হুজুর বলে, "সন্ধ্যার দিকে আপনাদের বাড়িতে এসে বসে ইনশাআল্লাহ এর একটা সমাধান খুঁজে বের করব।" তখন সন্ধ্যায় হুজুর বাড়িতে চলে আসে। আসার পর, বসার পর কি জানি দোয়া দরুদ পড়তে শুরু করে। করার পরে এক পর্যায়ে একটা হুজুরেরই ছাত্রের মাঝে একটি জিন হাজির করে এবং জিন হাজির করার পরে এটা হুজুরের জিন। তখন হুজুরের জিনকে বলে, "এদের সাথে কি ঘটনা ঘটেছে?" তখন হুজুরের জিন বলে, "নদীর এই পাশে শিমুল বাগানের এইখানিতে এরা যে পাথর তুলতো, ওখানে একটা দুষ্ট জিন থাকতো। ওই জিনের ফ্যামিলিকে এদের এরা ডিস্টার্ব করেছে। উনি কয়েকবার সংকেত দিয়েছে, এরা বুঝতে পায়নি। এইজন্যে ওই জিনটা ক্ষেপে আছে। কিন্তু ওই জিনটা দ্বারাই ওই জিনটা এখনো মনের মধ্যে নিয়ে আছে এদের ২ ভাইয়ের ক্ষতি করবে।" তখন হুজুর বলে, "আমি তোমায় আদেশ দিলাম, ওই জিনকে তুমি এখানে নিয়ে এসো। এর সাথে আমার বোঝাপড়া আছে।" তখন হুজুরের জিন যেয়ে ওই জিনকে নিয়ে আসে এবং এক পর্যায়ে ওই ছেলের দেহে একটা জিন হাজির হয়। হওয়ার পরে ওই জিন বলে বিস্তারিত সব ঘটনা হুজুরকে খুলে বলে। বলার পর হুজুর বলে, "দেখো, তোমাকে কেউ দেখতে পায়নি, এরাও দেখতে পায়নি। তুমি ইশারায়, ইঙ্গিতে সংকেত দিয়েছো, এরা সেটা বুঝতে পারেনি। কেন আমরা মানুষ জাতি, তোমরা জিন জাতি। তোমরা জিন যদি আমাকে সামনে সরাসরি চলে আসো, আমরা ভয় করব। কেন? তোমরা জিন, আমরা মানুষ। আল্লাহ ২ প্রাণীকে বানাইছে, জিন আর ইনসান।" তখন সবকিছু বলার পর বলতেছে, "এদেরকে ছেড়ে দাও। এরা যা ভুল করছে, করছে। যা হওয়ার হয়ে গেছে। তোমারও ভুল হয়েছে।" তখন এত কিছু বোঝানোর পর ওই জিন বলে, "দেখেন, আমার এদেরকে ক্ষতি করার কোনো ইচ্ছা নেই। আমি শুধু ভয় দেখাইছি। আর মনের মধ্যে রাগ ছিল। আমি কথা দিচ্ছি, আমি ওদের কিছুই করব না। কিন্তু ওদেরকে বলেন ৫ কেজি মিষ্টি নিয়ে যেন ওখানে রেখে আসে। কেন আমি অনেকদিন থেকে ভালো-মন্দ কিছু খাইনি।" তখন বলতেছে, "ঠিক আছে, এটা আমার দায়িত্ব। কালকে রেখে আসবে ইনশাআল্লাহ। আর এদেরকে তুমি কখনো আর ডিস্টার্ব করবা না।" তখন জিন বলল, "ওরা যেন ওইদিকে আর না যায়, আমাকে যেন ডিস্টার্ব না করে।" তখন বলতেছে, "হুজুর, আমি কথা দিলাম এরা আর তোকে যে ডিস্টার্ব করবে না।" তারপরের দিন ঠিক ভোরবেলায় ৫ কেজি মিষ্টি ওখানে রেখে আসে ২ ভাই এবং হুজুর সহ। আসার পর হুজুর বলে, "তোমরা এই এলাকাতে আর কখনো আসবা না পাথর তুলতে।" তখন ২ ভাই ওখান থেকে আসার পর নৌকা বিক্রি করে দেয় এবং তারপর থেকে আর ওরা পাথর তুলতে যায় না। ২ ভাই মিলে এখন ওই পাদাঘাট বাজারে মুদির দোকান দিয়েছে, ব্যবসা করে। এখন পর্যন্ত ব্যবসা করতেছে। ২ ভাই এত মিল এখনো ওরা একসাথেই বসবাস করে। বিয়ে করছে, জয়েন্ট ফ্যামিলি। ২ ভাইয়ের ব্যবসা, একই হিসাব, একই ফ্যামিলি, একই বাজার, সবকিছু একই। এরকম সহজে আর দেখা যায় না। এই ২ ভাইয়ের এত সুন্দর মিল সম্পর্ক। দেখুন, এরা ওখান থেকে উঠে এসে এখন পর্যন্ত পাথরের ব্যবসা, নৌকার ব্যবসা নেই। মুদির দোকান ব্যবসা-বাণিজ্য করে ওদের সংসার চালাচ্ছে। চোখে দেখা সবকিছুই শোনা যেই ভাই বলেছে, ওই ভাই ওখানে প্রচুর দিন থাকছে। সবকিছু বিস্তারিত ওই ভাইয়ের মানে সবকিছু ওদের থেকে শোনা।
আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। যদি এই ঘটনাটি বলা এবং আপনাদের বোঝার একটু ভুল বস্তুতে হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। কেননা ভুল মানুষের হতেই পারে। আসসালামু আলাইকুম।